সুধা কি পারবে তেজে 30 লক্ষ টাকা ফিরিয়ে দিতে? সম্পূর্ণ জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তেজ গাড়ি চালায় আর সুধাকে বলতে থাকে, আপনার খুব ভালো লাগে না আমাকে সবার সামনে ছোট করতে? একদিন গাড়ির পিছনে ছুটে আমাকে সবার সামনে ছোট করলেন, আজকে আবার গাড়িতে না উঠে সবার সামনে ছোট করলেন, খুব ভালো লাগে না? মানে আমাকে যতটা নীচ দেখানো যায়, যতটা স্বার্থপর দেখানো যায়, যতটা ছোট দেখানো যায় লোকজনের সামনে, ততই আপনার শান্তি, তাই না? এতদিনে আপনি অনেক বড় অভিনেতা হয়ে যেতে পারতেন, কারণ আপনার হবি তো নাটক করা। তখন সুধা বলে, আর আপনার হবি বুঝি সকলকে অপমান করা, সকলকে ছোট করা? সেটা তো আপনি খুব ভালো পারেন। ছাড়া আমি তো আপনার গাড়িতে উঠতে চাইনি, আপনি তো গাড়ি ঘুরিয়ে চলে যেতে পারতেন। তখন তেজ বলে, আপনি হয়তো ভুলে গেছেন আপনি বসু মল্লিক পরিবারের বউ, কিন্তু আমি ভুলিনি। এই বসু মল্লিক পরিবারের বউ ভর দুপুরবেলায় রাস্তা দিয়ে হেঁটে চলে বেড়াবে, সেটা কি করে হয়? বসু মল্লিক পরিবারের মান সম্মান যাবে না, তাই আপনাকে আমি গাড়িতে তুলেছিলাম। তখন সুধা বলে, আমাকে নিয়ে যখন আপনার মাথা ব্যথা নেই, তাহলে আমাদের বাড়ির মর্গেজে 30 লক্ষ টাকা দিয়েছিলেন কেন? আমার বাবার কাঁসার বাসনগুলো ফিরিয়ে এনেছিলেন কেন? ও বুঝেছি, আমাকে সাহায্য করে তারপর আপনি আবার তো আমাকে কথা শোনাবেন, না হলে তো আপনার পেটের ভাত হজম হবে না। তখন তেজ বলে, যা করেছি আমার নিজের স্বার্থে করেছি। দুদিন পর যদি আমার শ্বশুরবাড়ির লোক রাস্তায় নেমে আসে, তাহলে তো আমারই মান সম্মান যাবে। তখন সুধা বলে, আপনি ভাবলেন কি করে আমার পরিবারকে আমি রাস্তায় নামতে দেব? বাড়ির মর্গেজের টাকা আমি ঠিক জোগাড় করে নেব। তখন তেজ বলে, কোথা থেকে শুনি? তখনই সুধার ফোনে একটা ফোন আসে আর সুধা হেসে বলে, এই তো আমাকে যে সাহায্য করবে সেই ফোন করেছে। তারপর সুধা ফোন রিসিভ করে হাসতে হাসতে কথা বলে, আর তেজ মনে মনে বলে, ওনাকে কে ফোন করেছে? খুশিতে তো আনন্দে তো 32 দাঁত দেখা যাচ্ছে ওনার। ওনাকে যতটা সরল ভেবেছিলাম উনি তো ততটা সরল না। এই বলে তেজ জোরে গান চালিয়ে দেয়। তারপর সুধা গানটা অফ করে দেয় আর তেজ বলে, এত হেসে কার সাথে কথা বলছিলেন আপনি? আর কালকের কোথায় যাবেন আপনি? তখন সুধা বলে, আমি কার সাথে হেসে কথা বলছি, কার সাথে কেঁদে কথা বলছি, তাতে আপনার কি? আর একটা কথা আপনি শুনে রাখুন, এরপর থেকে আমি আপনার থেকে কোনো সাহায্য নেব না, আপনার কোনো ঋণ আমি রাখবো না। ওনার থেকে আমি টাকাটা পেয়ে গেলেই আপনাকে সব দিয়ে দেবো। তখন তেজ বলে, নিজের স্বামীর থেকে আপনি সাহায্য নেবেন না, কিন্তু বাইরের লোকের থেকে আপনি সাহায্য নেবেন? তখন সুধা বলে, হ্যাঁ, নিজের স্বামীর ওপর তো আমার কোনো অধিকার নেই। তখন তেজ বলে, হ্যাঁ, নিজের স্বামীর ওপর অধিকার নেই, কিন্তু বাইরের লোকের ওপরে কি অধিকার আছে? কার সাথে আপনি হেসে কথা বলছিলেন? কে সেই ব্যক্তি? দিন আমাকে ফোনটা দিন, আমি দেখব। তারপর তেজ জোর করে ফোনটা নিয়ে নেয়। তখন তেজ ফোনটা নিয়ে দেখে মুখার্জি ইভেন্টস। তখন সুধা বলে, হ্যাঁ, ওখানে আমি একটা চাকরি পেয়েছি, কালকেরই আমার জয়েনিং। এই শুনে তেজ গাড়ি থেকে নেমে যায় আর সুধা বলে, আপনি এইভাবে গাড়ি থেকে নেমে গেলেন কেন মিস্টার বসু মল্লিক? তখন তেজ বলে, একটা কথা আপনি জেনে রাখুন, এই বসু মল্লিক পরিবারের মেয়ে বউরা বাইরে যায় না, তাই আপনিও বাইরে কাজ করতে যাবেন না। তখন সুধা বলে, আমি বাইরে চাকরি করতে যাব কিনা সেটা আমার সিদ্ধান্ত, আমার ব্যক্তিগত ব্যাপার। তখন তেজ বলে, না, ঠাম্মির সিদ্ধান্তই শেষ কথা। ঠাম্মি আর বাকি ছেলেরা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। তখন সুধা বলে, কিন্তু এটা তো অন্যায়। তখন তেজ বলে, ন্যায় অন্যায় আমি বুঝি না। বসু মল্লিক বাড়ির বউরা বাইরে কাজ করতে যায় না, তাই আপনিও যাবেন না। এখানে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। তখনই সুধা তেজের দিদিকে একটি বাইকে করে যেতে দেখে আর মনে মনে বলে, দিদি বলেছিল মন্দিরে পুজো দিতে যাবে, কিন্তু এদিকে তো মন্দির না, আর কার বাইকে করে উনি যাচ্ছেন? অন্যদিকে ইমন তরিসাকে বলে, সুধা তো আমার অফিসেই চাকরি করতো, দিন রাত আমার কথায় উঠতো বসতো। তখন যদি জানতাম ও তেজের দিকে হাত বাড়িয়েছে, তাহলে ওর হাত দুটোই আমি গুড়িয়ে দিতাম, আর এমন ব্যবস্থা করতাম ও যেন আর কোথাও চাকরি না পায়। তখন তরিতা বলে, দিদি ভাই তো আর চাকরির কথা ভাবে না, এত বড় লোক বাড়ির বউ হওয়ার পরে কি আর চাকরির কথা ভাবতে হয়? তোমার ফুলের বুকেটা দেখার পরেও তো ওদের মধ্যে কোনো ঝামেলা হলো না। তখনই সেখানে সুধার বন্ধু বিজিত আসে। বিজিতকে দেখে তরিতা সেখান থেকে চলে যায়। বিজিত মনে মনে বলে, ওইটা সুধার ছোট জানা। তারপর বিজিত ইমনকে বলে, কালকের ইভেন্টটার যে তত্ত্ব আর বাঙালি মিষ্টির অর্ডার ছিল, সেটা লাস্ট মোমেন্টে ওরা ব্যাকআপ করেছে, ওরা সেটা করতে পারবে না বলেছে। তখন ইমন বলে, এত মিষ্টি এত তত্ত্ব সাজানো এর মধ্যে আমি করব কি করে? অন্যদিকে সুধা সকলের জন্য মিষ্টি, সিঙ্গারা, নিমকি এসব বানাতে থাকে। আর তখনই সমুদ্র, ডলি, চিরকুট এসে বলে, বৌদিদি কি বানিয়েছো? গন্ধে তো বাড়িতে মম করছে, আগে আমি খাবো, আগে আমি খাবো। তারপর ডলি একটি সিঙ্গারা নিয়ে খেতে যাবে, তখন ঠাম্মির কথাগুলো মনে পড়ে। ঠাম্মি বলেছিল 2 দিন পরে বিয়ের পিঁড়িতে বসতে হবে, ওজন বেড়ে গেলে কেউ কিন্তু পছন্দ করবে না। তারপর ডলি সুধাকে বলে, বৌদি এত তেলের জিনিস আমার পক্ষে খাওয়া ঠিক হবে না। তখন সুধা বলে, তুমি এত চিন্তা করো না, তোমার জন্য আমি ওভেনে তেল ছাড়া সিঙ্গারা বানিয়েছি। তখন ডলি সুধাকে বলে, তুমি আমার জন্য তেল ছাড়া সিঙ্গারা বানিয়েছো বৌদি, তুমি বেস্ট। এই বলে সুধাকে জড়িয়ে ধরে। দিকে ঠাম্মি, তেজের বাবা, কাকা, তেজের ভাই সবাই বিজনেস নিয়ে আলোচনা করতে থাকে। আর তেজের ভাই বলে,
ঠাম্মি, মার্কেটে এত বিদেশি কুকিজ এসে গেছে যে আমাদের দেশি এই খাস্তা কুকিজ কেউ পছন্দ করছে না। বাইরে থেকে আমরা যদি লোক এনে এই বিদেশি কুকিজ তৈরি করতাম, তখন ঠাম্মি বলে বাইরের কোনো লোক আমাদের কোম্পানিতে ঢুকবে না, আমাদের কোম্পানিতে যেমনি দেশি জিনিস তৈরি হতো সেরকমই হবে। তখন তেজের মেচকা বলে, মা কিন্তু লাভও তো হতো। তখন তেজ বলে, কিন্তু কাকুমণি, তেজ বেকারি নিজেদের লাভের জন্য কখনো নিজেদের ঐতিহ্যের বাইরে যায়নি, আজও যাওয়াটা ঠিক হবে না। তখন ঠাম্মি বলে, আমার দাদুভাই একদম ঠিক কথা বলেছে, ওই বিদেশি হাওয়ায় আমরা গা ভাসাবো না। তখন সুধা বলে, আমাদের বাংলাতেই তো অনেক ধরনের বিস্কুট আছে, প্রজাপতি বিস্কুট, হাতি ঘোড়া বিস্কুট, সেইগুলো যদি আবার ফিরিয়ে আনা যায়। বাড়ির বিজনেসের আলোচনায় কি এখন বাড়ির মেয়ে বউরাও থাকবে? তখন তেজের বাবা বলে, আমাদের বাড়ির বিজনেসে বাড়ির বউরা কোনো আলোচনায় থাকে না বৌমা। তখন তেজের ভাই বলে, তুমি তরিতাকেই দেখে শিখে নাও না বৌদি, তরিতা তো আলোচনার সময় ঘরেও ঢোকে না। তখন তেজ মনে মনে বলে, আইডিয়াটা তো উনি খুব ভালোই দিয়েছেন, কিন্তু জানি উনি ঠাম্মির মন গলানোর জন্যই এসব কিছু করছেন। তখন তেজ সুধাকে বলে, আপনি মা আর মেজমাকে গিয়ে সাহায্য করুন। তখন তেজের ঠাম্মি বলে, দাঁড়াও তো নাথ বৌমা তো কথাটা ঠিকই বলেছে। মানুষের মনে যদি মানুষের ছেলেবেলাটাকে ফিরিয়ে আনা যায়, তাহলে ওই বিদেশি কুকি টুকি ওরা আর খাবে না। তখন তেজের বাবা বলে, ওইগুলো বানাতে তো খরচও কম হবে, আমার বৌমা খুব লক্ষ্মী, তাই না মা? তখন তেজের মেচকা বলে, তাহলে ফাইলপত্র নিয়ে বাড়ির বউরা কাজে নেমে পড়ো। তখন তেজের ঠাম্মি বলে, না, বাড়ির বউরা কখনো বেরোবে না, বাড়ির বউরা লক্ষ্মী, ওদের জায়গা শুধু অন্দরমহলেই। তারপর সবাই সেই ঘর থেকে চলে যায়, আর সুধা ঠাম্মিকে এসে গয়না বিক্রি টাকাটা দেয় আর বলে, বাড়ির যে গয়নাটা চুরি করেছিল তার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তখন তেজের ঠাম্মি বলে, তুমি এই বাড়ির আদর্শ বউ নাথ বৌমা। তখন সুধা বলে, এর মধ্যে 20,000 টাকা কম আছে, আমি আস্তে আস্তে আপনাকে শোধ দিয়ে দেব। তখন ঠাম্মি বলে, তুমি আর কোথা থেকে শোধ দেবে, তুমি যে তোমার বাড়ির লোককে শাস্তি দিয়ে এই টাকাটা ফিরিয়ে এনেছো, এটাই অনেক। তখন সুধা বলে, ঠাম্মি আপনিও তো একজন মেয়ে, তাহলে এই বাড়ির মেয়ে বউদের কাজ করার বিরোধিতা কেন করেন আপনি? তখন তেজের ঠাম্মি বলে, এই প্রশ্ন আজ পর্যন্ত আমাকে করার সাহস কেউ দেখায়নি, তুমি যখন দেখিয়েছ তাহলে বলি, এই বাড়ির বউদের আমি এই কাজ করার স্বাধীনতা দিয়েছিলাম, কিন্তু ওরা আমার মানের মর্যাদা রাখেনি। আর আমার বাড়িতে তো সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব নেই, তাহলে বাড়ির বউরা কেন খামোকা কষ্ট করতে যাবে? তখন সুধা বলে, ভালোবেসেও তো কাজ করা যায়। তখন তেজের ঠাম্মি বলে, বাড়ির বউদের কাজ হচ্ছে সংসার সামলানো, তাহলেই সংসারের উন্নতি হয় আর স্বামীরও মন পাওয়া যায়। আর একবার সুযোগ দিয়ে আমি যেই ভুলটা করেছি, সেই ভুলটা আর আমি দ্বিতীয়বার করব না। ব্যাস, এই নিয়ে আর কোনো আলোচনা হবে না, আমার সিদ্ধান্ত পাল্টাবে না। এই বলে ঠাম্মি সেখান থেকে চলে যায়। তখন সুধা বলে, ওনাদের ধারণা পাল্টাতেই হবে, বাড়ির বউরা যে সংসার সামলিয়েও বাইরে কাজ করতে পারে সেটা ওনাদেরকে বোঝাতে হবে, কিন্তু তার আগে মিস্টার বসু মল্লিকের ঋণ আমাকে শোধ করতেই হবে, কিন্তু বাইরে না বেরিয়ে আমি কি করে শোধ করব? অন্যদিকে ইমন কাউকে পায় না যে এক রাতের মধ্যে তত্ত্বের মিষ্টি আর তত্ত্ব সাজিয়ে দিতে পারে। তখন বিজিত বলে, ম্যাডাম, আমার চেনা জানা একজন আছে যে এক রাতের মধ্যে এই কাজটা করে দিতে পারে। তখন ইমন বলে, তার যত টাকা লাগে আমি দেব, কিন্তু এক রাতের মধ্যে আমার সবটা রেডি চাই। তখন বিজিত মনে মনে বলে, আমি জানি সুধাই একমাত্র এক রাতের মধ্যে এই সবটা সামলে দিতে পারে। বিজিত বাড়িতে এসে সুধাকে ফোন করে আর বলে, সুধা তুই এই কাজটা করতে পারবি? তখন সুধা বলে, ঠাম্মি আমাকে বাইরে বেরিয়ে কাজ করতে বারণ করেছে, এই বাড়ির নিয়মের বিরুদ্ধে। তখন সুধার বোন ঝিনুক বলে, ঠাম্মি তো তোকে বাইরে বেরিয়ে কাজ করতে বারণ করেছে, আমরা যদি সব কিছু ওই বাড়িতে নিয়ে যাই তাহলে বাড়িতে বসে তো তুই এই কাজটা করতে পারিস। তখন সুধা বলে, হ্যাঁ, ঠাম্মি তো আমাকে বাইরে বেরিয়ে কাজ করতে বারণ করেছে, বাড়িতে বসে তো করতেই পারি, হ্যাঁ আমি এই কাজটা করতে রাজি আছি। অন্যদিকে তেজ মনে মনে বলে, এত রাতে উনি হেসে হেসে কার সাথে কথা বলছেন? তখন বিজিত বলে, এক্ষুনি যা যা দরকার আমরা সবকিছু নিয়ে এক্ষুনি তোর ওখানে যাচ্ছি। তখন সেখানে তেজ আসে আর সুধাকে বলে, এত রাতে আপনি কার সাথে কথা বলছিলেন? তখন সুধা বলে, আমি আপনাকে বলবো কেন? আপনার ব্যক্তিগত জিনিসে যেমনি আমার হাত দেওয়ার অধিকার নেই, তেমনি আমারও ব্যক্তিগত ব্যাপারে আপনার কথা বলার কোনো অধিকার নেই। তখন তেজ বলে, আপনি যাই করুন না কেন আপনার ওপরে আমার নজর আছে, আমার চোখকে ফাঁকি দিয়ে আপনি কিছু করতে পারবেন না।